ওকে, দেখো এবার হচ্ছে আমরা কি করব, 5 নম্বর করবো। হ্যাঁ, তো 5 নম্বরে কি বলছে, 1 নম্বরটা করবো না, কারণ 1 নম্বরটা হচ্ছে তোমার ওই পাশের এই ধরনের ম্যাথ কিন্তু আমরা করছি। 1 নম্বরটা একদম তো ঠিক উদাহরণের মতো, এরকম উদাহরণ একটা করছি, তো এটা করতেছি না। তো 2 নম্বরটা করি আর কি, ওই একই রকম বাট একটু আলাদা দেখে আমি করে দিচ্ছি। কি বলছে, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 হয় তাহলে, এবং বলছে এই যে সাইনের সাথে যে থিটাটা আছে, এই থিটার মান হচ্ছে কত, 90 ডিগ্রি থেকে বড় হবে এবং কত 180 ডিগ্রি থেকে ছোট হবে। আচ্ছা হইল, তবে ট্যান থিটা প্লাস সিক মাইনাস থিটা ডিভাইডেড বাই কট থিটা প্লাস কসেক মাইনাস থিটা এর মান নির্ণয় করো, এরকম বলছে। এটা মান বের করতে হবে, থিটা তোমাকে দেওয়া আছে। তাহলে আমি কি করবো, এই সাইন থিটা থেকে ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, কসেক থিটা, এই 4টা জিনিসের মান বের করবো। এরকম দেখছি যে পদ্ধতি 1-এর মাধ্যমে, ওইভাবেই করবো আর কি। ঠিক আছে, আর মাঝখানে এই সূত্রটা কাজে লাগায় থিটা কোন চতুর্ভাগে আছে সেটা আমরা বের করবো। হ্যাঁ, তাহলে প্রথমে কি আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13। আচ্ছা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 মানে কি? সাইন থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তার মানে 5 হচ্ছে তোমার লম্ব আর 13 হচ্ছে তোমার কি, অতিভুজ। এখন এটাকে হচ্ছে যে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি বিবেচনা করি, ধরো যে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকায় নিলাম। তো এই সমকোণী ত্রিভুজের এইটা যদি তোমার থিটা আমি বসাই, তাহলে থিটার বিপরীত কোণ এটা হচ্ছে কি, তোমার লম্ব। তার মানে এইটা হচ্ছে তোমার 5। আর 90 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটার বিপরীত যে বাহুটা এটা হচ্ছে কি, এটা। তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা এটা হচ্ছে তোমার কি, লম্ব। তার মানে লম্ব হচ্ছে কত, 13। এখান থেকে সহজেই তুমি কি বের করে নিতে পারো, যে ভূমিটা কত সেটা বের করে নিতে পারবো, তাই না? আমরা কি পড়ে আসছি যে ধরো যে ভূমি আমি এক্স ধরলাম, আমরা কি পড়ে আসছি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাস থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, যে লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু একবারে বের করলাম 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার এক্স এর মান আসে আর কি, এক্স এর মান আসে হচ্ছে 12। এক্স এর মান কত, 12। আচ্ছা, এখন বাইলা যে আমরা এক্স এর মান হচ্ছে যে এক্স এর মান তুমি কত বের করলে, 12 বের করলে, ভালো কথা। আমি সব কিছু পাইছি এই ত্রিভুজটা। এখন এখান থেকে আমি বাকি যে অনুপাতগুলো আমার যে জিনিসগুলো দরকার, ট্যান দরকার, কট দরকার, কসেক দরকার, কি দরকার, সেক দরকার, এই জিনিসগুলো দরকার। তো এই জিনিসগুলো বের করবো। এখন থিটাটা কোন চতুর্ভাগে আছে এটা তোমাকে একটু চিন্তা করতে হবে। তো এটা জানার জন্য আমাকে থিটা বোঝার জন্য কি, যে শর্ত দিয়ে দিছে, দেখো তো থিটা কোন চতুর্ভাগে আছে। থিটা কোন চতুর্ভাগে আছে, যে এখানে যদি আমি একটু হালকা করে দেখাই, যে 90 থেকে বড় এবং কত 180 ডিগ্রি থেকে 90 থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে কোন চতুর্ভাগে আছে থিটা? থিটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, তাহলে এখন তুমি লিখবা, যেহেতু থিটা কোন চতুর্ভাগে, থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, মানে এই কোণ হচ্ছে কত, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কোন একটা কোণ। তাহলে তুমি জানো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যে কে কে পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ। সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি সব কিছু হচ্ছে কি, নেগেটিভ। সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি সব নেগেটিভ। তার মানে তুমি যদি এখন বের করো যে দ্বিতীয় চতুর্ভাগে কি লেখো, এটা যে শুধু হচ্ছে কি কোসেক ধনাত্মক এবং কি, যেহেতু থিটা দ্বিতীয় চতুর্ভাগে কোসেক ধনাত্মক, এবং আর কি কি দরকার, সেক ট্যান কট, কোসেক থিটা অবশ্যই, সেক থিটা, কট থিটা এবং ট্যান থিটা ঋণাত্মক। আচ্ছা হলো, এগুলো তোমার সব ঋণাত্মক হলো।
তো ঋণাত্মক হলে এখন কি করতে পারো, এখন মানগুলো তুমি বের করে নাও। ট্যান থিটা আগে বের করো। ট্যান থিটা সমান তুমি কি জানো, লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান কি জানো, লম্ব বাই, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত, 12, অর্থাৎ 5/12। কিন্তু ট্যান থিটার মান কি হবে, ঋণাত্মক হবে, তার মানে একটা মাইনাস দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কত, ট্যান থিটার পরে কত আসে, কট থিটা। কট থিটা কি ঋণাত্মক, তবে ট্যান থিটার উল্টা, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে হচ্ছে যে -12/5, ঠিক আছে, কট থিটা গেল। আরেকটা কি আছে বাকি বলো তো, আরেকটা আছে তোমার ট্যান থিটা, সেক থিটা। তাহলে এইখানে বের করি সেক থিটা, এগুলো নিচে লিখে পারবো, আমি জায়গার জন্য পাশে লিখতেছি। সেক থিটা ইকুয়াল তুমি কি লিখতে পারো যে কস থিটা যদি তোমার হচ্ছে কি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 13/12, 13/12। কিন্তু সেক থিটা কি ঋণাত্মক, তাই হচ্ছে কি এটা মাইনাস হবে, -13/12। ঠিক আছে, সেক থিটা হচ্ছে কত, -13/12। তাহলে আরেকটা বাকি কি, আরেকটা বাকি হচ্ছে কসেক থিটা। কসেক থিটা, কসেক থিটার মান পজিটিভ, তাই হচ্ছে পজিটিভ মানটা অবশ্যই নিব। কসেক থিটার মান হচ্ছে কত, সাইন থিটা যদি হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক থিটা হবে তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 13/5। এই যে 4টা মান আমি বের করে ফেলছি। এখন 4টা মান বের করে ফেললে কি, এখন আমার এই জিনিসটার মান বের করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি ছিল, যে ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা, কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। এটা এখন তুমি তো জানো যে কে কে আসলে মাইনাস রিমুভ করতে পারে। এই যে মাইনাস যেগুলো দেখতেছো না, কে কে এই মাইনাসগুলো রিমুভ করতে পারে, দুইটা অনুপাত শুধু মাইনাস রিমুভ করতে পারে। একটা হচ্ছে তোমার কি কস, আর একটা হচ্ছে কি সেক। কস আর সেকই হচ্ছে কি এই মাইনাসগুলো ভ্যানিশ করে দিতে পারে, কিন্তু বাকি যারা আছে সেই মাইনাসগুলো বের করে সামনের দিকে চলে আসবে। তার মানে কস আর সেক যদি পারে, তার মানে সেক এই মাইনাসটাকে কি করতে পারবে, রিমুভ করতে পারবে। ঠিক আছে, তার মানে উপরের অংশটুকু হচ্ছে কি আমার ঠিকই থাকবে। ট্যান থিটা সেক থিটা রেখে রিমুভ করে দিলে সেক থিটা থাকবে। কস থিটাও কিন্তু কি এই মাইনাসটা রিমুভ করতে পারতো, কিন্তু এই কোসেক থিটা কি করতে পারবে না, মাইনাসটা রিমুভ করতে পারবে না, অর্থাৎ এই মাইনাসটা এই সামনের দিকে প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা, এটা করে ফেললাম। দেন এখন মান বসাও, সিম্পলি তাই হয়ে যাবে। ট্যান থিটার মান হচ্ছে কত, -5/12। সেক থিটার মান হচ্ছে কত, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা প্লাস, হ্যাঁ প্লাস কত, সেক থিটার মান হচ্ছে যে -13/12, ব্র্যাকেট দিয়েই বসাইলাম। কট থিটার মান হচ্ছে -12/5, তারপর হচ্ছে কি মাইনাস। আর কোসেক থিটার মান হচ্ছে কত, কোসেক থিটার মান হচ্ছে 13/5। এই মানগুলো সবগুলো আমি বসাইলাম। এই মাইনাস প্লাসের সাথে ইয়ে হলে মাইনাসই হবে একবারে, আমি মাইনাস ধরে নিচ্ছি। তাহলে 12 আর 12 লসাগু কত, 12ই। তাহলে হচ্ছে উপরে থাকে -5 -13, আর নিচেও লসাগু করো, 5 আর 5 এর লসাগু 5ই, -12 -13। তাহলে কত হয়, 13 আর 5 কত হয়, 18। তাহলে এটা হয় -13/5 18/12 গুণন, এই 5 চলে যাবে উপরের দিকে, আর -12 13 যাবে নিচের দিকে। তাহলে 5 উপরের দিকে গেল, আর -12 আর 13 যোগ করলে হয়তো -25 চলে আসবে কোথায়, নিচের দিকে। এইটা কেটে দাও, 5 মাইনাস কেটে দিলাম, 5 দিয়ে 25 গেলে কোথায় 5, কাটাকাটি করো আর কি সব। আচ্ছা 5 দিয়ে 5কে কাটলে কোথায় 5, আর এটাকে যদি 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 3 6 কত 18, তার মানে উপরে থাকে 3 আর নিচে 5 দুগুণে 10।
তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ম্যাথ। হ্যাঁ, আমার প্রথম কাজটা কি, ম্যাথ থাকলে যে একটা ত্রিভুজ বানাই, আমি বাকি অনুপাতগুলো বের করে নিব, আর থিটা কোন চতুর্ভাগে আছে সেই অনুযায়ী আমি চিহ্ন বসাবো। এই দুটা কাজ যদি করতে পারি, আর বাকি প্রদত্ত রাশির মান আমি এভাবে বের করবো, তাহলে এই হচ্ছে ম্যাথ সলভ করার প্রসেস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে 3 নাম্বারটাও তোমার হোমওয়ার্ক। এরপরে 3 নাম্বারটা আছে, এটা এইরকমই সেম টু সেম ওয়েতে করে হচ্ছে যে সহজভাবে করে ফেলবো আর কি। SW 3 নাম্বারটা। আচ্ছা, তাহলে আমি 4 নাম্বারটা করে দিচ্ছি। 4 নাম্বারটা একটু আলাদা রকম, তো ওইটা হচ্ছে যে করতে পারো। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, সোজা ম্যাথ যদিও, তারপরেও আমরা কি এটা সলভ করি। যে কি বলছে, আলফা এর মান তোমাকে 11/4 দিয়ে দিছে, দিয়ে বলছে যে এই রাশিটার মান কত বের করো। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি, আলফা ইজ ইকুয়াল টু 11/4। তাহলে হচ্ছে এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি হবে, যেটা আছে সেটা হচ্ছে যে আমরা লিখি যে কত মান বের করতে হবে এটার, সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা। আচ্ছা, আলফার মানগুলোকে বসাও। তাহলে সাইন স্কোয়ার আলফার মান কত, 11π/4 মাইনাস কজ স্কোয়ার 11π/4 মাইনাস 2 tan 11π/4, আলফার জায়গায় সব মানগুলো বসাচ্ছি, মাইনাস সেক স্কোয়ার 11π/4। এখন এদের নর্মালি মান বের করতে হবে। তো এদের নর্মালি মান তুমি কীভাবে বের করবো, অবশ্যই ভাঙাইতে হবে, 11π/4কে ভাঙায় নর্মাল করতে হবে। কীভাবে করতে পারো, এটাকে ভাঙানো খুব সোজা, খুব ইজি জিনিস। যে দেখো, সাইনকে তুমি ভাঙাচ্ছ, সাইন 11π/4কে কীভাবে ভাঙাবো বলো, যে নিচে তো 4 তোমার থাকতেছে, 4-এর গুণিতক আকারে ভাঙাইতে হবে। ঠিক আছে, 4-এর গুণিতক কত, 4-এর গুণিতক হচ্ছে কত, যে 4-এর গুণিতক যদি তুমি লেখো, 4-এর গুণিতক 4, তারপর কত 8, 12, 16, এগুলো হচ্ছে 4-এর গুণিতক। তাহলে কোন গুণিতকটা দিয়ে তুমি হচ্ছে ভাঙাবা, দেখো 8 দিয়েও ভাঙানো যায়, 12 দিয়েও ভাঙানো যায়। তুমি যদি 12 দিয়ে ভাঙাও তাহলে কীরকম হবে, যে 12π মাইনাস কত পাই, তাহলে কত, 12π থেকে পাই বাদ দিলে 11π, 11π/4 মিলে গেল। অথবা 8π + 3π করতে পারতা, তো 8π + 3π করতে এই জিনিসটা আবার কঠিন হয়ে যেত। তো এই কারণে তুমি কী করবা, যে 12π/4 করলে জিনিসটা হচ্ছে কি π/4 পাবা তুমি শেষে। তো এটার মান তুমি জানো, তোমার বের করতে সুবিধা হবে, এই কারণে আমরা এটা নিলাম। তাহলে স্কোয়ার মাইনাস কসকেও সেমভাবে ভাঙাবো, কস সেমভাবে সবাইকে ভাবো, যে 12π মাইনাস পাই /4 ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার করলাম। তারপরে এগুলো নিচে নিচে লিখি, যে মাইনাস 2 10কে যদি ভাঙাও তাহলে কত হয়, ওই সেম 12π মাইনাস পাই ডিভাইড বাই কত 4 মাইনাস সেক স্কোয়ারকে ভাঙাচ্ছ, তাহলে সেক মাইনাস সেক মাইনাস সেম জিনিস 12π/4, সরি 12π মাইনাস পাই ডিভাইডেড বাই 4, তার উপরে স্কোয়ার করলাম। তাহলে এগুলো কত হয়, যে 4 দিয়ে ভাগ করলে 12π, 3π মাইনাস পাই বাই এটা, অর্থাৎ সাইন কত, সাইন 3π বাই মাইনাস পাই বাই কত 4, তারপরে স্কোয়ার মাইনাস কস কত হবে, সেম, যে 3π মাইনাস পাই বাই 4, তারপরে স্কোয়ার মাইনাস 2 tan 3π মাইনাস পাই বাই 4 মাইনাস সেক
3 পাই মাইনাস পাই/4। আমাদের কাজ প্রায় শেষ। আচ্ছা, সাইনের কারণে হচ্ছে কি হয় বলো তো, যে 3 পাই থাকলে সাইন তোমার চেঞ্জ হচ্ছে না। 3 পাই থাকলে সাইন চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হলে কি হবে, পাই/4। তাহলে সাইন পাই/4 মনে করো তুমি বসাইলা, সাইন পাই/4 এটা তুমি বসাইলা, কারণ 3 পাই পাইয়ের জোর, পাই থাকাতে, পাই থাকলে হচ্ছে কি জোর গুণিতক বা বিজোড় গুণিতক, পাই থাকলে হচ্ছে কি তোমার অনুপাত চেঞ্জ হয় না, তাহলে সাইনই থাকবে, সাইন পাই/4। এখন চিহ্ন তুমি চিন্তা করো, 3 পাই/4 এটা কোন চতুর্ভাগে আছে এটা একটু তোমাকে দেখতে হবে। এটা দেখার জন্য কি করো, দাঁড়াও ওয়েট, দেখো কোন চতুর্ভাগে আছে এটা তুমি একটু বের করেছো। এটা কি নিলাম, কোন চতুর্ভাগে আছে দেখো। 3 পাই মানে কি, 3 বার 180, 1 পাই, 2 পাই, 3 পাই মানে কত, এইখানে আবার ঘুরে ফিরে তুমি কোথায় আসলে, এইখানে আসলা। এখানে আসার কত, 3 পাই মাইনাস হচ্ছে যে পাই/4 মাইনাস 45 ডিগ্রি, মানে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। একবার পাই ঘুরলাম, দুইবার পাই ঘুরলাম, আবার আগের জায়গায় ফিরে আসলাম, 3বার পাই ঘুরলাম, আবার হচ্ছে কত 180 ডিগ্রিতে পৌঁছে গেলাম। তারপর কি আবার ঘুরে 45 ডিগ্রি পিছায় আসলাম, পাই/4 পিছায় আসলাম। তার মানে আমার কোন চতুর্ভাগে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে তারপর কত চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, সাইন হচ্ছে ধনাত্মক, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে স্কোয়ার, সাইন পাই/4 স্কোয়ার মাইনাস, তারপর কসের ক্ষেত্রে তুমি দেখো, কস দ্বিতীয় চতুর্ভাগে কস কি হয়, নেগেটিভ, তাহলে মাইনাস কস পাই/4 তারপরে স্কোয়ার, তারপর মাইনাস 2 ট্যান, ট্যান হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে ট্যান কি নেগেটিভ, ঠিক আছে, তাহলে আছে যে মাইনাস ট্যান পাই/4, ঠিক আছে। আর সেক কীরকম, সেক হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে হচ্ছে কত, মাইনাস সেক পাই/4 তারপরে স্কোয়ার। ও আচ্ছা, এখানে একটা সেকের সামনে একটা মাইনাস হবে, সেকের সামনে কী হবে, মাইনাস হবে অবশ্যই, কারণ সেক হচ্ছে যে কি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে সেকের সামনে এখানে মাইনাস হবে, এখানে খুব ছোটো হয়ে গেল ব্যাপারটা, তাহলে এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ সেকের সামনে মাইনাস সেক পাই/4, এটা মাইনাস সেক পাই/4, একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে কথা আছে সাইন স্কোয়ার পাই/4, আচ্ছা মাইনাস, তাহলে এটা হচ্ছে কত, কজ স্কোয়ার পাই/4, তো এই মাইনাস কি প্লাস 2 ট্যান পাই/4 মাইনাস, ভিতরে ব্র্যাকেটের ভিতরে সে মাইনাস সেক পাই/4 আছে, তো স্কোয়ার করলে কত, ওই সেক স্কোয়ার পাই/4। আচ্ছা, এখন সবারই মান কিন্তু আমি জানি, সবারই মান হচ্ছে আমি জানি, এখন এই মানগুলো বসাই দেবো। যে সাইন পাই/4 মানে কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে 1/√2 তারপরে স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে যে কত, 1/√2 তারপরে স্কোয়ার প্লাস 2 ট্যান 45 ডিগ্রির মান কত, 1, ঠিক আছে, মাইনাস সেক স্কোয়ার পাই/4, এর মানে কি সেক 45 ডিগ্রির মান কত। আচ্ছা, তুমি সেক 45 ডিগ্রির মান কত এটা তুমি জানো না, কিন্তু তুমি তো একটা সূত্র জানো, তাই না, তুমি সূত্র জানো না, যে সেক থিটা ইজ ইকুয়াল টু কত, 1 কি কস থিটা, বা কস থিটা ইজ ইকুয়াল টু কত, 1 সেক থিটা। তার মানে কস থিটার মান যেটা হবে, সেক থিটার মান হবে কি তার উল্টা। তাহলে কস 45 ডিগ্রির মান কত হবে আগে তুমি চিন্তা করো, কস 45 ডিগ্রির মান কত, কস পাই/4 এর মান কত, কস পাই/4 মান হচ্ছে 1/√2, ঠিক আছে। তার মানে সেক 45 ডিগ্রির মান হবে কত, যে 1/√2 এর উল্টা, অর্থাৎ সেক 45 ডিগ্রির মান হবে শুধু হচ্ছে কত, √2, ঠিক আছে। তো এইভাবে আমি সেক থিটা, কসেক থিটা এগুলোর মান মুখস্থ না করেও কী করতে পারি, এভাবে মনে রাখতে পারি, যে আমার সেক কস 45 ডিগ্রির মান যদি √2 হয়, তাহলে হচ্ছে যে কি সেক 45 ডিগ্রির মান হবে কি তার উল্টো, অর্থাৎ শুধু √2। তো এইভাবে মনে করো আমি হচ্ছে যে এখান থেকে কী হচ্ছে, যে √2 তার উপর স্কোয়ার, অনেকগুলো ক্যালকুলেট করলে তোমার হয়ে যাবে। এখানে হয় 1/2 মাইনাস 1/2 প্লাস 2 মাইনাস 2, স্কোয়ার রুটে কাটা যায় -2। আমরা দিন শেষে কী থাকলো, দিন শেষে থাকলো হচ্ছে আমার কিছুই থাকলো না, এত কষ্ট করে দিন শেষে আমার কি কিছুই থাকলো না, 0, এই 0ই হচ্ছে আমার ক্যান্সার, হাফ হাফ কাটা 2 কাটা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমার ম্যাথ, আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা যদিও কোনো বোর্ডে আসেনি, কিন্তু এরপরে একটা ম্যাথ সলভ করবো, এই টাইপের একটা ম্যাথ, এই যে ম্যাথটা হচ্ছে কি বোর্ডে আসছিল। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা ম্যাথ, ওই এর আগের ম্যাথটার মতোই,
এটা আছে তোমার বুয়েট 11-12-তে আসছিল। তার মানে এর আগের মতো করেই হচ্ছে কি তুমি করতে পারো। তাহলে কি তোমার কি দেওয়া আছে, যে প্রদত্ত দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা, যে থিটা ইজ ইকুয়াল টু π/2 হলে দেখা হচ্ছে cot θ, cot θ, cot 5 θ, cot 7 θ ইজ ইকুয়াল টু কত, cot 19 θ ইজ ইকুয়াল টু -1। এটা তোমাকে দেখাতে বলছে। তো এই জিনিসগুলোর মান কত, -1 তোমাকে দেখাতে বলছে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে আমার কি, থিটা ইজ ইকুয়াল টু π/20। এটা আমার দেওয়া আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কি নেই, সমস্যা নেই, ভালো কথা। এখন বামপক্ষ কি, যে cot θ, cot 3 θ, cot 5 θ, cot 7 θ, cot 8 θ। ও আরও লিখতেছি, ও প্রথমে হচ্ছে 7 θ পর্যন্তই দেওয়া আছে, তো লিখলাম। cot 8 θ তো লিখতে পারি না রে, সরি, ফ্লোতে লিখে ফেলতেছিলাম। তারপরে ড্যাশ 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 হচ্ছে কত, cot 19 θ, এটা আমার দেওয়া আছে। এখন দেখো এই জিনিসটা তো দেওয়া আছে, মাঝখানে কি এরকম ড্যাশ ড্যাশ দেওয়া আছে, তাই না, এরকম ড্যাশ ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশ ড্যাশ মানে কি, মাঝখানে জিনিসগুলোকে কী করা হয়েছে, স্কিপ করা হয়েছে। তো স্কিপ করা জিনিসগুলো তো আমার লিখতে হবে। তাহলে তো পার্থক্য কত করে, 3 θ, 3 θ, 5 θ, 7 θ, এরকম ম্যাথ কিন্তু তুমি আগেও করছিলা। তবে ওগুলো কি দিয়ে করছিলে, যে ওগুলোর মাঝখানে প্লাস ছিল। তো যেহেতু এটার মাঝখানে প্লাস নাই, তার মানে কি তুমি এটা ধারা আকারে বসাইতেও পারতেছো না। তাহলে তোমাকে নর্মালি আগে সবগুলো ফর্মেট লিখে ফেলতে হবে, যে কীরকম করে, যে cot θ, তারপর হচ্ছে কত cot 3 θ, এরকম করে কত 3 করে কত করে পার্থক্য, 1 θ, 3 θ, 5 θ, 7 θ, 2 করে বাড়তেছে। cot কত 5 θ, তাহলে cot 7 θ, তাহলে কত cot 9 θ, তাহলে cot কত, cot 11 θ, cot 13 θ, cot 15 θ, cot 17 θ, cot 19 θতে এসে আমি শেষ করলাম। আচ্ছা করলাম, এখন করবো কি দেখো, যে সামনের দিকে যে জিনিসগুলো আছে, ও থিটার হচ্ছে যে আমি এখন মান বসাবো, থিটার মান কত, π/2। তাহলে সবগুলো হচ্ছে যে কি আমি মান বসাই দিই, মান বসাই দিলে কথা হয় যে cot হচ্ছে যে π/20, থিটার জায়গায় π/20, তারপর কত cot 3 θ মানে কত, যে 3 × 3 π/20, তারপর হচ্ছে 5 π/20, এরকম করে হচ্ছে কি আমি সবগুলোই বসাই দিতে পারি, ঠিক আছে। cot কত, তারপরটা হচ্ছে কত 3/3, আর থিটার মান হচ্ছে কত π/20, অর্থাৎ 3 π/20, তারপর হচ্ছে কত cot 5 π/20, ঠিক আছে, cot 5 π/20, তারপর হচ্ছে কত cot 7 π/20। তো এরকম করে আমি মানগুলো সবগুলো লিখবো। আচ্ছা আমি কী করলাম, যে পাই এর মানগুলো বসাই দিলাম, ঠিক আছে, থিটার জায়গায় সব π/20। এখন দেখো এটা তোমাকে চিন্তা করতে হবে কীভাবে, যে এই জিনিসগুলোকে তোমাকে, যেহেতু তুমি এগুলো পাইছো, তাহলে কি এটা তোমাকে ভাঙাইতে হবে। এখন ভাঙানোর প্রসেসটা তোমার আশা করি বোঝা উচিত। যে প্রথম পাঁচটা আছে যে কি 20-এর অর্ধেকের থেকে ছোট, 20-এর অর্ধেক হলো 10, 10-এর থেকে 1 ছোট, 10 থেকে 3 ছোট, 10-এর থেকে 5 ছোট, 10-এর থেকে 7 ছোট, 10-এর থেকে 9 ছোট। তার মানে এই সবগুলো যেগুলো আছে এগুলো তোমার কী করতে হবে না, ভাঙাইতে হবে না, ঠিক আছে। এই সবগুলো তোমার কী করতে হবে না, ভাঙাইতে হবে না। কিন্তু নিচেরগুলো দেখো যে 20-এর অর্ধেক করলে কথা 10, 10-এর থেকে 11 বড়, তুমি এটা ভাঙাবো, এটা ভাঙাবো, এটা ভাঙাবো, এটা ভাঙাবো, এটা ভাঙাবো, সামনেরগুলো সব ঠিক রেখে নিচেরগুলো হচ্ছে কি সবগুলোই ভাঙাবো, ঠিক আছে। আচ্ছা ভাঙালে কি হয়, ও সামনেরগুলো তাহলে আগে সবগুলো সুন্দর করে লিখে ফেলি, যে cot π/20। আচ্ছা সামনের লাইন করা যেহেতু ভাঙাবো না, আমি একবার লিখে ফেললাম। এখন নিচেরগুলোকে প্রতিটাই ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবা, cot কত 11 π/, কত 20 আছে, তাহলে তুমি যদি এটা একটু চিন্তা করো, তাহলে হয়তো এরকম করে ভাঙানো যায় না, যে cot
নিচে তো তোমার 20 থাকতেইছে, উপরে হচ্ছে কত 11 পাই মিলাইতে হবে এবার, তাই তো? তাহলে 20-এর গুণিতক যদি তুমি নাও যে কীরকম নিবা, তাহলে হচ্ছে 20-এর গুণিতক কত কত বলো তো? যে 20-এর গুণিতক হচ্ছে 10, 20, 30 এগুলো। তাহলে আমার কত 11 পাই আছে, তাহলে আমি এরকম করে দিতে পারি না যে 10 পাই প্লাস পাই, হ্যাঁ, অথবা 20 পাই মাইনাস 9 পাই এরকম করতে পারতাম, 20 পাই মাইনাস 9 পাই। তো ওরকম করার দরকার নেই, এইভাবে করে 10 পাই 11 পাই এটা মিলে গেল। তারপর হচ্ছে তারপর কট 13 পাই 20, তাহলে এটাকে যদি তুমি কীভাবে মিলাও যে কট নিচে 20 থাকলো, এটা হচ্ছে 10 পাই প্লাস কত 3 পাই, 13 পাই মিলে গেছে। তারপর একটা করো, তাহলে তারপরে ভাঙালে কত হয় কট নিচে তোমার 20 থাকতেছে আর এখানে কত 15 পাই, তাহলে 10 পাই প্লাস 5 পাই, ঠিক আছে, প্লাস তারপর কত ভাঙাইতে হবে 17 পাই বাই 20, তাহলে এটা যদি ভাঙাও তাহলে হচ্ছে কট ও নিচে আছে 20, তাহলে 10 পাই প্লাস 7 পাই কট 20, 10 পাই প্লাস 9 পাই, হ্যাঁ এরকম করে ভাঙাইলাম। তো এর ভাঙানোর সুবিধাটা কী হবে আমার, যে কট পাই বাই 20, সামনেগুলো সব ঠিকঠাক লিখে ফেলবো। আচ্ছা, তাহলে সামনে করে লিখলে এখন এই ভাঙাগুলোকে আমি ঠিক করবো। তাহলে কট কত 20 দিয়ে যদি 10 পাইকে ভাগ করো তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 20, তাহলে এটা হয় কট পাই বাই 2 প্লাস কত পাই বাই 20, তারপরটা কত হয় কট পাই বাই 2 প্লাস 3 পাই বাই 20, তারপরটা হয় কট পাই বাই 2 প্লাস কত 5 পাই বাই 20, ঠিক আছে। তারপরটা হয় কট হচ্ছে কত পাই বাই 2 প্লাস 7 পাই বাই 20, তারপরটা হচ্ছে কট পাই বাই 2 প্লাস 9 পাই বাই 20। এটা সবগুলোকে 1 2 3 3 4 5 1 2 3 4 5 5টাকে আমি হচ্ছে 20 দিয়ে আলাদা আলাদা করে নিলাম, যেভাবে আমরা নর্মালি আলাদা করি। তাহলে আবার কী হবে, সামনের দিকের অংশগুলো আমার সব সেম থাকবে, জাস্ট পিছনের দিকের অংশগুলো নিয়ে কাজ। তাহলে সামনের দিকের অংশগুলো আবার লিখে ফেলি। আচ্ছা লিখলাম, লেখার পর নিচের কট পাই বাই 2 প্লাস 20 মানে কি, এখন এটা তোমার কী হবে বলো তো? এটা তোমার এরকম হবে না যে কট পাই বাই 2 থাকলে চেঞ্জ হয়ে কী হয়ে গেলো tan পাই বাই 20, যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে কট চেঞ্জ হয় tan পাই বাই 20। এখন কোন চতুর্ভাগে আছে এটা 90 ডিগ্রি প্লাস সামথিং একটু বেশি ডিগ্রি, পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি সামথিং, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে কটের মান কী হয় বলো তো? কটের মান হচ্ছে ঋণাত্মক, তার মানে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে, অর্থাৎ মাইনাস। তারপরেরটাও সেম হবে যে মাইনাস tan 3 পাই বাই 20, তারপরটাও সেম হবে যে মাইনাস tan 5 পাই বাই 20, ঠিক আছে, মাইনাস tan 7 পাই বাই 20 ইন্টু মাইনাস tan 9 পাই বাই 20, এরকম হবে। এখন তুমি ভালো করেই জানো যে কি বেসিক কিছু জিনিস জানো, বেসিক কিছু জিনিস জানো বলতে আমি বলতে চাচ্ছি যে কট থিটা, ঠিক আছে, কট থিটা আর কি কট থিটা, একটা কট থিটা দেখো একটা ট্যান থিটা, একটা কট পাই বাই 20 একটা কি ট্যান পাই বাই 20, একটা কট 3 পাই একটা কট, অর্থাৎ একটা কট একটা ট্যান থিটা এরকম আছে। তো কট থিটা আর ট্যান থিটা যদি কখনো কোথাও তুমি দেখো যে পাশাপাশি আসে, কট থিটা আর ট্যান থিটা পাশাপাশি আসে, তার মানে কি তোমার কট থিটাকে তুমি মনে করো ঠিকই রাখলা, ট্যান থিটাকে কী লেখা যায় কটের উল্টো, তার মানে 1 বাই কট থিটা, আমরা সূত্রে পড়ে আসছি। তখন এইটা আর এটা কী করে দেওয়া যায়, কেটে দেওয়া যায়। তো এইখানেও কিন্তু তুমি কাটাকাটি করতে পারো, কোথায় কাটাকাটি করতে পারো যে এই একটা কট থিটা আর এই একটা ট্যান থিটা, এরকম করে ট্যান উল্টা দিলে কত কট পাই বাই 20, এটা কি কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু কত -1। তো এরকম করে যদি তুমি পুঁতিটাই কাটো, তো এরকম কয়টা -1 পাবা, 5টা -1 পাবা। তো এরকম -1 তুমি কয়টা পাবা, 1টা 2টা 3টা 4টা 5টা -1 পাবা।
এখন 5টা -1 যদি তুমি পাশাপাশি গুণ করো তাহলে আসে কত -1। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? 5টা -1 গুণ করলে -1 কি হয়, এই যে 2টা গুণ করলে +1, 2টা গুণ করলে +1, +1 +1 গুণ করলে 1, সেই 1 যদি আবার -1 সাথে গুণ করো -1 রাইট হ্যান্ড সাইড। তাহলে এই হইলো গিয়ে হচ্ছে যে আমার এই ম্যাথটার সলভ। একটু বড় হয়েছে, যদিও আমি এত বড় করে পরীক্ষা খাতা করতাম না, আমি সবগুলো এগুলো স্কিপ করে উত্তর লিখে দিতাম, বাট তোমাকে বোঝানোর জন্য আমি এরকম করে করছি, বা তুমিও হচ্ছে যে পরীক্ষার খাতায় এইভাবেই করো যদি কখনো আসে। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে সলভ করবো। 6 নম্বরে কি বলছে, যদি x ইজ ইকুয়াল টু r সাইন থিটা আর y ইজ ইকুয়াল টু r এখানে একটা কস থাকার কথা, ঠিক আছে? এখানে হচ্ছে যে কি y ইজ ইকুয়াল টু r ওয়েট r সাইন এটা, হ্যাঁ, আর এরপর এখানে সাইন আছে, যে r সাইন থিটা -45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা হয়, তাহলে হচ্ছে যে তোমার কি প্রমাণ করতে হবে x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। তাহলে দেওয়া আছে তোমার কি, দেওয়া আছে কি যে x ইজ ইকুয়াল টু r সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, আর y ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, r, এটাও সাইনই দেওয়া আছে, থিটা -45 ডিগ্রি এটা দেওয়া আছে। তাহলে আছে তোমাকে প্রমাণ করতে বলছে কি x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড কি যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার বলতে সম্পূর্ণ এই জিনিসটার উপরে স্কোয়ার, তার মানে যে r ইন্টু সাইন থিটা প্লাস 45 ডিগ্রি তার উপরে স্কোয়ার প্লাস r ইন্টু সাইন থিটা -45 ডিগ্রি তার উপরে স্কোয়ার, এদের স্কোয়ার করলাম, করার পর কি হলো, তাহলে কি হয় যে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা -45 ডিগ্রি, স্কোয়ারগুলো আমরা করে নিলাম। তাহলে এটাকে আসলে কি করা যায়, এটাকে আসলে কিভাবে, এখান থেকে তুমি আর স্কোয়ার কমন নিতে পারো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর স্কোয়ার কমন নিতে পারো দুইটা থেকে, আর স্কোয়ার মানুষ কমন নিলা, তাহলে কত থাকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা -45 ডিগ্রি। আচ্ছা, এই অবধি করলাম, করে তো এখন তো আর তোমার মাথায় মনে করো কিছু আসতেছে না, তাহলে হচ্ছে যে খাতাটা ঠিকও করি নেই, তাতে করা শুরু করছি, ওকে সরি। তাহলে কত হয়, আর স্কোয়ারটা মনে করো আমার ঠিকই থাকলো। দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি এটাকে একটু আমি ভাঙায় লিখবো, কীভাবে ভাঙায় লিখবো, যে সাইন মনে করো সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস কত, 90 ডিগ্রি প্লাস থিটা -45 ডিগ্রি। দেখো তো লেখা যায় কি না, এটা কিন্তু লেখা যায়, কারণ 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত, +45 ডিগ্রি বাকি থেকে +45 ডিগ্রি, আর থিটা তো মনে করো তোমার কাছে আছে, তাহলে এটাকে তুমি কি একটু সিস্টেমে ভাঙায় লিখলা, আর এটাকেও তুমি কীভাবে লিখলা, সিস্টেমে ভাঙায় লিখলা, যে সাইন স্কোয়ার থিটা -45 ডিগ্রি। তো তাতে আমার সুবিধাটা কী হলো, এখন এটাকে তুমি এখন ভাঙাও, তাহলে কথা হয় যে আর স্কোয়ার মনে করো সাইন সেকেন্ড ব্র্যাকেট দেই 90 ডিগ্রি প্লাস থিটা -45 ডিগ্রি, ঠিক আছে? এতটুকু অংশ দেখো থিটা -45 ডিগ্রি, এই অংশটুকু হচ্ছে সেম, এই অংশটুকু সেম, তাই না? তারপর কত স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা -45 ডিগ্রি হলো আর স্কোয়ার। এখানে কি হয় দেখো, সাইন আছে ভিতরে, তাই না? সাইন 90 ডিগ্রি থেকে সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, কস, তার মানে এখানে আছে তোমার সাইন চেঞ্জ হয়ে কী হলো, কস, একবারে স্কোয়ার যেহেতু আছে আমি কজ স্কোয়ার করে দিলাম, তাহলে কজ স্কোয়ার থিটা -45 ডিগ্রি একবারে লিখলাম, বারবার কে লেখে, আর এখানে হয়
যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কি হয়েছে, যে কজ স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত, এই সম্পূর্ণ জিনিসটা আছে যে ওই সূত্রের মধ্যে পড়ে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে কত 1, মানে টোটাল থিটা মাইনাস 45 ডিগ্রিকেই আমি থিটা ধরতেছি, এটার মান হচ্ছে কত 1, দ্যাটস ওয়াই তাহলে আর স্কোয়ার ইন্টু কত 1, তার মানে হচ্ছে কত আর স্কোয়ার ইন্টু 1 হলে আর স্কোয়ার, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুভড, PROVD প্রুভড, প্রুভ কত যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর স্কোয়ার, প্রমাণ করে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের আর দুইটা বাকি থাকে, হ্যাঁ বাচ্চারা দুইটা বাকি থাকে, একটা হচ্ছে কত যে 7, 8, তো 7, 8 আগের মতো, এগুলো কিন্তু সবগুলো বোর্ডের 2022 সালে ঢাকা বোর্ডে আসছে গ নাম্বারে, তার 4 মার্কের জন্য, বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। তো তাহলে আশা করি তুমি এখন এরপরে যেগুলো আছে এগুলো তোমার হচ্ছে যে হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, এবং এই হোমওয়ার্কগুলো কি তুমি করবা, এগুলো বোর্ডে আসা ম্যাথ, কিন্তু তোমার এইচএসসি পরীক্ষাতে আসার মতো ম্যাথ। তাহলে এই অবধি মনে করো হচ্ছে যে 6 শেষ হলো। আচ্ছা, 6 যেহেতু শেষ হলো, তাহলে না সরি 5 শেষ হলো, তাহলে এবার কি যে 6 আর 7, 6 আর 7 কখনো কোনোবারই হচ্ছে যে বোর্ডে আসেনি, কিন্তু যদিও আসেনি তারপরে হচ্ছে যে কি আমরা এগুলো করতে পারি, হ্যাঁ করে ফেলতে পারি, যেহেতু আমাদের এগুলো বেসিক রিলেটেড ম্যাথ, তাই হচ্ছে আমরা এগুলো করবো। চলো 6 7 করে ফেলি। আচ্ছা, 6 এর দুইটা ম্যাথ আছে, এই ম্যাথ দুইটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট আমরা চাইলেই হচ্ছে যে কি করে ফেলতে পারি, অতটা কঠিন না, তাই হচ্ছে করাচ্ছি, যদি কঠিন হতো তাহলে বাদ দিয়ে দিতাম। যদি বোর্ডে আসেনি, যদি হঠাৎ করে চলে মনে আসে, তখন আবার কি যে বিপদে পড়ে যেতাম। আচ্ছা চলো, কী হয়েছে, সাইন থিটা সাইন পাই প্লাস থিটা সাইন 2 পাই প্লাস থিটা, দেখো একটা একটা করে পাই বাড়তেছে, যেখানে 0 পাই, এখানে হচ্ছে কত 1 পাই প্লাস থিটা, এখানে শুধু থিটা, অর্থাৎ 0 পাই প্লাস থিটা, এখানে 1 পাই প্লাস থিটা, এখানে 2 পাই প্লাস থিটা, এখানে কি তারপরটা 3 পাই প্লাস থিটা, তারপর 4 পাই প্লাস থিটা, এখানে n পাই প্লাস থিটা বলতে তারপর কত, তারপর একটা আরও বাড়তো, অর্থাৎ 4 যদি তুমি এখানে যদি n এর মান 2 দাও, n এর মান যদি কত দাও 2 দাও, তাহলে কত কত পর্যন্ত এটা ব্যাখ্যা করতে বলছে তোমাকে, 3 পাই 2 প্লাস 1 দাও, অর্থাৎ 3 পাই প্লাস থিটা, তাই না। n এর মান যদি হচ্ছে তুমি 1 দাও, তাহলে 1 আর 1 কত 2 পাই প্লাস থিটা, ঠিক আছে। n এর মান যদি তুমি 3 দাও, তাহলে 3 পাই প্লাস থিটা। এখন তুমি এক কাজ করো, যে এখন এই n এর মান তুমি কত বসাবা, n এর মান জোরও বসাইতে পারি, আবার কি n এর মান বিজোরও বসাইতে পারি, দুইটাই বসাইতে পারি। তাহলে হচ্ছে একবার আমি জোর মান বসাই দেখবো, একবার হচ্ছে কি বিজোর মান বসাই দেখবো যে হচ্ছে যে ধরো যে n এর বিজোর মান আমি বসাই দেখি, হ্যাঁ n এর বিজোর মান বসাই দেখি, n এর বিজোর মান কত, যে ধরি কত, যে n ইজ ইকুয়াল টু কত 1 হলে, n ইজ ইকুয়াল টু 1 হলে, n ইজ ইকুয়াল টু 1 হলে কী হয় বলো তো, যে এই n এর জায়গায় কত হবে 1 হবে, n এর জায়গায় 1, তাহলে 1 প্লাস 1 কত হয় 2, তাহলে তোমার প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশি হচ্ছে কত, প্রদত্ত রাশি সাইন থিটা তো তোমার থাকবেই, প্লাস 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে সাইন হচ্ছে 2 পাই প্লাস থিটা, ঠিক আছে। n প্লাস 1 সাইন n প্লাস 1 কিন্তু হচ্ছে তোমার ওই পাইয়ের সাথে যে সংখ্যাটা আছে সেটা, তাহলে 2 পাই প্লাস থিটা এরকম, তাই না। তো তাহলে তোমার হচ্ছে যে ওয়েট এ সেকেন্ড, সরি আমি একটু ভুল ব্যাখ্যা করে ফেলছি, হ্যাঁ। দেখো যে সাইন থিটা সাইন পাই প্লাস থিটা সাইন টুয়েস পাই প্লাস থিটা প্লাস n প্লাস 1তম পদ, মানে এই n প্লাস 1টা পদ থাকবে। এখন n এর মান যদি 1 বসা, তাহলে কয়টা পদ হয় বলো তো, n এর মান যদি 1 বসা তাহলে 2টা পদ হয়, প্রথম 2টা পদ, n এর মান যদি 1 বসা তার মানে কত 2, তাহলে কি প্রথম 2টা পদের কথা বলতেছে, তার মানে একটা আছে সাইন থিটা আর একটা আছে সাইন কত পাই প্লাস থিটা, এরকম সাইন পাই প্লাস থিটা। এখন তুমি ভালো করে জানো যে সাইন থিটা তো তোমার সাইন থিটাই ঠিকই থাকতেছে, আর সাইন পাই প্লাস থিটা, সাইন পাই মানে কত 180 দ্বিতীয় চতুর্ভাগ, তার সাথে কি আরও তুমি 180 সাথে কি আর থিটা যোগ করছো, মানে কি তৃতীয় চতুর্ভাগে চলে গেছে, তো তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে কি নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে এটার মান কত আসলো তোমার 0। আবার দেখো সাইনের মান তুমি n বসাইছো, সাইনের মান যদি হচ্ছে n বিজোড় বসাইছো, ঠিক আছে বিজোড় বসাইছো, তাহলে সাইনের মান যদি আরেকটা তুমি বিজোড় মান বসা চেক করে দেখো, তাহলে কত হবে, ধরো যে 3 বসাইলে আরেকটা বিজোড় মান n ইজ ইকুয়াল টু 3 হলে, তাহলে কত প্রদত্ত রাশি,
প্রদত্ত রাশি কি হয় যে এর মান 3 হলে কত 3 আর 1 কথা 4 3 আর 1 কথা 4 তাহলে এরকম তোমাকে 4টা পদ নিতে হবে তাহলে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা। হ্যাঁ এগুলো যদি তুমি ঠিকঠাক মতো বসাও তাহলে তুমি কি পাবা sin থিটা তোমার থাকতেইছে sin পাই প্লাস থিটা মানে কি একটু আগে দেখলাম যে মাইনাস sin থিটা। আচ্ছা sin 2 পাই প্লাস থিটা 2 পাই প্লাস থিটা কোন চতুর্ভাগে পড়ে 2 পাই মানে কি ঘুরে ফিরে আবার তুমি প্রথম চতুর্ভাগে আসছো 2 পাই মানে কি 360 ডিগ্রি ঘুরছো 360 ডিগ্রি ঘুরে আবার থিটা পরিমাণ মনে করো আগাইছো তার মানে কি sin থিটা কোন চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে sin এর মান কি ধনাত্মক তার মানে শুধু sin থিটা। আর এইটাতে অবশ্যই হবে কি 3 পাই ঘোরা মানে কি 3 পাই ঘোরা মানে হচ্ছে দেখো যে 3 পাই ঘোরা মানে কি যে এটাতে তুমি 3 পাই ঘোরো একটা পাই ঘুরলা দুইটা পাই ঘুরলা তিনটা পাই ঘুরলা আরো থিটা পরিমাণ আগাইলা মানে কি তৃতীয় চতুর্ভাগে sin এর মান তৃতীয় চতুর্ভাগে কি হবে নেগেটিভ তার মানে হচ্ছে যে এই sin 3 পাই প্লাস থিটার মান হচ্ছে মাইনাস sin থিটা। তো একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা কি মাইনাস তার মানে কত 0 তার মানে n এর মান তুমি যতবারই বিজোড় বসাবা ততবারই যোগফল কি 0 তাহলে হচ্ছে যে কি এখন তুমি লিখবা যে কি যে n বিজোড় হলে যোগফল কত 0 এটা একটা আনসার। এখন n এর মান জোড় হলে কি হবে আবার এখন সেটা তোমাকে বের করে দেখতে হবে n এর মান জোড় হলে কি হবে যে ধরো আবার এই জোড়ের ক্ষেত্রে একটা দেখছে n এর মান ধরো যে 2 n ইজ ইকুয়াল টু কত 2 হলে জোড় মান বসাইছি প্রদত্ত রাশি তাহলে n এর মান 2 হলে কয়টা পদ পর্যন্ত নিতে হবে 2 এর কত 3টা পদ পর্যন্ত নিতে হবে তাহলে 3টা পদ হলে যে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা 3টা পদ নিলাম 3টা পদ নিলে কি হলো এখন তোমার জন্য sin থিটা তো তোমার জন্য ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা এই sin পাই প্লাস থিটা আছে কি মাইনাস sin থিটা আর sin 2 পাই প্লাস থিটা আছে কি প্লাস sin থিটা। তো প্রথম দুইটা তো তোমার কি হয়ে যাবে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে তার মানে কি থাকে শুধু sin থিটা থাকে ঠিক আছে। তাহলে n এর মান তুমি জোড় নিলে কি পাচ্ছ যে যোগফল কি পাচ্ছ n এর মান যখন জোড় হবে জোড় সংখ্যা হবে তাহলে কি যোগফল হবে কত sin থিটা। তো এখানে একটা ব্যাপার যে n এর মান যদি তুমি এখন 4ও নাও তারপরে তুমি ওই যোগফল কি পাবা sin থিটাই পাবা। তো এখান থেকে তুমি একবারে লিখে দিতে পারো যে অতএব n জোড় হলে যোগফল কত sin থিটা এটা হচ্ছে তোমার কি অ্যান্সার। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো আহামরি কঠিন কোনো ম্যাথ না এই নর্মাল ম্যাথই। আচ্ছা tan এর ক্ষেত্রে যে তোমাকে এখানে যোগ করতে বলছে তারপরে ম্যাথটা দেখো 2 নম্বর ম্যাথটা tan এর ক্ষেত্রে যোগ করতে বলছে। tan এর ক্ষেত্রেও কি যে তুমি n এর মান একবার জোড় বসাইতে পারো n এর মান যদি এখানে একবার জোড় বসাও তাহলে কত হয় দেখো এই ম্যাথটা আর এই ম্যাথের মধ্যে পার্থক্য আছে এই ম্যাথটাতে আছে কি যে এরকম করে আস্তে আস্তে প্লাস n প্লাস 1তম পদ পর্যন্ত আর এখানে কিন্তু ওই তোমার পদটাতে কি আবার n এর মানটা হচ্ছে পাই এর সাথে দেওয়া আছে ঠিক আছে n এর মান কি পাই এর সাথে আছে n এর মান যদি এখন তুমি 1 বসাও তাহলে কত হয় পাই প্লাস থিটা তার মানে প্রথম দুইটা পদ ঠিক আছে প্রথম দুইটা পদ আর n এর মান যদি তুমি বিজোড় বসাও তারপর হচ্ছে কি হবে তাহলে 3 পাই n এর মান যদি হচ্ছে যে 2 বসাও তাহলে 2 পাই প্লাস থিটা অর্থাৎ কত এই দিক পর্যন্ত আসতেছে। তো আগে দেখি যে n এর মান কত বসাও n এর মান 2 বসাও n ইজ ইকুয়াল টু কত হলে 2 হলে প্রদত্ত রাশি 2 হলে কত যে 2 পাই প্লাস থিটা পর্যন্ত তাহলে কত পর্যন্ত নিতে হবে 2 পাই প্লাস থিটা তাহলে tan থিটা প্লাস tan পাই প্লাস থিটা প্লাস tan 2 পাই প্লাস থিটা এই পর্যন্ত তুমি নিলা এই পর্যন্ত নিলে তোমার যোগফলটা আসলে কি আসে দেখো যে tan থিটা মনে করো তোমার কাছে ঠিকই আছে প্লাস tan পাই প্লাস থিটা পাই মানে কত 180 থেকে কি থিটা আরেকটু বড় তাহলে কোন চতুর্ভাগে পড়তেছে tan তৃতীয় চতুর্ভাগে tan তো তোমার কি ধনাত্মক তাহলে এবং পাই থাকার কারণে tan চেঞ্জ হচ্ছে না তার মানে কত tan শুধু tan থিটা প্লাস আবার tan 2 পাই প্লাস থিটা
থিটার ক্ষেত্রে যখন তুমি যাবা তখন হচ্ছে কি ট্যান কোন চতুর্ভাগে আসবে, ট্যান চলে আসবে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে ট্যান যদি ধনাত্মক, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, ট্যান থিটাই পাচ্ছ। তার মানে 3 ট্যান থিটা। ঠিক আছে, তাহলে 3টাকে এরকম করে লেখা যায় না যে 2 + 1 ট্যান থিটা। 2 + 1 ট্যান থিটা বলতে 2 এর মান কত বলো তো? 2 এর মান 2 মূলত হচ্ছে কি n, তাহলে এটা হচ্ছে কত, n + 1 ট্যান থিটা। দেখছো যে তুমি যদি n এর মান জোড় সংখ্যা নাও, তাহলে হচ্ছে যোগফল আমার কি আসবে, n + 1 ট্যান থিটা, অর্থাৎ 3 ট্যান থিটা আসবে। আবার তুমি যদি n এর মান বিজোড় নাও, তাহলে কি হয়, যে n = 3 হলে, n = 3 হলে প্রদত্ত রাশি, যে ট্যান থিটা, ও কয়টা রাশি হবে, n = 3 হলে 3 পাই প্লাস থিটা পর্যন্ত নিতে হবে। তাহলে ট্যান থিটা, ট্যান পাই প্লাস থিটা প্লাস ট্যান 2 পাই প্লাস থিটা প্লাস ট্যান 3 পাই প্লাস থিটা, এই পর্যন্ত মনে করে নিলা। তো নিয়ে আবার তুমি দেখো ট্যান থিটা তো ঠিকই থাকবে, এটাও তোমার প্লাস ট্যান থিটাই হবে, এটাও প্লাস ট্যান থিটাই হবে, তারপরেরটাও তোমার ট্যান থিটাই হবে, তারপরটা তৃতীয় চতুর্ভাগে যাবে, তৃতীয় চতুর্ভাগে ট্যান তোমার পজিটিভ, তাই এটাও তোমার কি হবে, ট্যান থিটাই হবে। তাহলে কয়টা ট্যান থিটা হলো, 4 ট্যান থিটা। তো তাহলে এখানে এটাকে যদি ভাঙাও তাহলে কি হয়, যে 3 + 1 ট্যান থিটা, তার মানে কত, যে n + 1, কারণ n এর মান এবার কি 3 ট্যান থিটা। তার মানে দেখো n এর মান যদি তুমি জোড় নাও তাও তোমার যোগফল যা আসবে, n এর মান যদি তুমি বিজোড় নাও তা হচ্ছে কি যোগফল, এটা কত আসবে, ওই n + 1 ট্যান থিটাই আসবে। তার মানে তোমার মোট যোগফল কত হবে, যে যোগফল হচ্ছে কত, যোগফল মানে এই সম্পূর্ণ রাশিটার যোগফল, রাশিটির যোগফল কত, যে n + 1 ট্যান থিটা, ওইটা, এটা হচ্ছে আমার কথা উত্তর। তাহলে আমাদের 6 এখান থেকে শেষ। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে আমরা কত করবো, 7 করব। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে যে এই এর লাস্ট ম্যাথ, ঠিক আছে, এবং 7 নম্বর ম্যাথটা একটা দুইটা আছে যে সম্পর্কযুক্ত, একই রকম ম্যাথ। তো এই ম্যাথটা করার আগে একটু কাজ করে নিতে হবে, ম্যাথটাকে পড়ি, ঠিক আছে। ম্যাথটা কী বলছে দেখি। দেখো বলছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণসমূহ, কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজের কোণসমূহ যথাক্রমে কত, ABCD। ধরো যে এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ মনে করো এরকম আছে, এখান থেকে এখানে টানলাম, এখান থেকে এখানে টানলাম, যেটা হচ্ছে কি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, এটা ধরো তোমার A, এটা ধরো তোমার B, এটা ধরো তোমার C, এটা হচ্ছে তোমার কত, D। তাহলে কি বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো যদি তোমার হয়, তাহলে তোমাকে দেখাইতে বলছে কি, cos A + cos B, cos C + cos D, tan A + tan B, tan C + tan D, এই দুটো জিনিস সমান, অর্থাৎ প্রথমটা সমান 0, দ্বিতীয়টা যোগ করলে কত, 0, এগুলো তোমাকে দেখাইতে বলছে। এখন বলছে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি আসলে কি বুঝো বলো, বৃত্তের ভিতরে একটা কি চতুর্ভুজ আছে, তাই না, বৃত্তের ভিতরে চতুর্ভুজ আছে। তো তুমি একটা 9, 10 একটা উপপাদ্য পড়ে আসছিলে এরকম, যে যদি বৃত্তের ভিতর চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে কত, বৃত্তের ভিতর চতুর্ভুজের বিপরীত যে এই দুইটা কোণ থাকে, এই দুইটা কোণের যোগফল হচ্ছে কি 180 ডিগ্রি। তার মানে তুমি জানো যে এখানে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজে, যে বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়েছে, যে A + C = কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে A + C যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে, যে তোমার A + C যদি 180 ডিগ্রি হয় তাহলে হচ্ছে কত, B + Dও কত হবে, 180 ডিগ্রি হবে শিওর, তাই না, B + D কি 180 ডিগ্রি হবে। তো এতটুকু কাজ আমরা বের করে রাখলাম। হ্যাঁ, এবার হচ্ছে 1 নাম্বার, তাহলে এতটুকু ম্যাথ 1 নাম্বারের জন্য লাগবে, 2 নাম্বারের জন্য লাগবে। হ্যাঁ, তো এখন 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারে কি বলছে, 1 নাম্বারে বলছে যে cos A + cos B + cos C + cos D = কত, 0। তাহলে লেফট হ্যান্ড সাইড কত, cos A + cos B + cos C + cos D। আচ্ছা, cos A কত, cos A হচ্ছে, মনে করো তুমি ঠিকই রাখলা, প্লাস cos B ও তুমি ঠিকই রাখলা,
দেখো কস সিটাকে তুমি চেঞ্জ করতে পারো, কস সিটাকে কি চেঞ্জ করতে পারো, কস সি এর জায়গায় আমি এরকম লিখতে পারি না যে সি 180 ডিগ্রি মাইনাস এ, এটাকে ওইদিকে শিফট করে দিলাম, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে সেটা লিখতেছি কস 180 ডিগ্রি মাইনাস কত এ, হ্যাঁ, প্লাস হচ্ছে কত কস ডি, কস ডিটাকে আমি চেঞ্জ করে লিখবো, তাহলে কস ডিটাকে কি লিখতে পারি যে কস 180 ডিগ্রি মাইনাস বি, 180 ডিগ্রি মাইনাস বি, আমি এরকম একটা সাজা লিখলাম, তাহলে এখানে কি হয় যে কস এ প্লাস কস বি। এবার দেখো কস 80 ডিগ্রি থাকার কারণে কি হয়েছে, কস 80 ডিগ্রি থাকার কারণে তোমার কস এ ঠিকই কসে চেঞ্জ হবে না, কস তোমার ঠিকই থাকবে, কস তোমার চেঞ্জ হবে না, কস এ তোমার কী হবে না, চেঞ্জ হবে না। কিন্তু 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মাইনাস এ বলতে কি, এখানে দেখো 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি এখান থেকে এখানে আসলা, তারপরে কি একটু কোণ বিয়োগ করছো, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে তুমি আসো, দ্বিতীয় চতুর্ভাগে আসো, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে কসের মান কি নেগেটিভ, তার মানে দ্যাটস ওয়াই এখানে হবে মাইনাস কস এ। তো সেম টু সেম তারপরটা হবে মাইনাস কস বি, ঠিক আছে, তাহলে কসে কসে কেটে গেল, কস বি কেটে গেল, তাহলে এটা হচ্ছে কত 0, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা তোমাকে দেখালাম, শো ইট। আচ্ছা এবার 2 নাম্বারটা দেখো, হ্যাঁ মামা 2 নাম্বারটা সেমি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড কত আছে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d। এখন মনে করো tan a tan b আমি ঠিক রাখবো, tan a ঠিক রাখলাম প্লাস tan b ঠিক রাখলাম, tan c কে আমি কি করে দেবো, সিটাকে হচ্ছে যে এইখান থেকে সি যেগুলোকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস এ, আর tan d কে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস বি, এটা থেকে। দেন হিসাব করো যে tan a প্লাস tan b প্লাস 180 ডিগ্রি মাইনাস এ মানে, ও সরি দেখো tan তোমার চেঞ্জ হবে না, tan a, আর হচ্ছে যে 180 ডিগ্রি মাইনাস এ মানে দ্বিতীয় চতুর্ভাগে tan হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস tan a, এটা হচ্ছে মাইনাস tan b, তাহলে এগুলো এ কাটা বি কাটা 0, রাইট হ্যান্ড সাইড। তাহলে আজকে থেকে আমাদের কি হলো 7A শেষ, ওকে 7A যদি শেষ তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ 7B শুরু করবো।